নমস্কার, বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন আলোচনায় তোমাদের সকলকে স্বাগত। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, আজকে আমরা বিহার স্টেটের যে পরীক্ষাটা হয়ে গেল তার নবম দশমের প্রথম পত্র এবং এখান থেকে পরীক্ষার্থীদের স্মরণ থেকে যে সমস্ত প্রশ্ন আমরা পেয়েছি সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং দেখব কেমন হলো আজকের পরীক্ষা এবং আশানুরূপ পরীক্ষা হলো কিনা, কেমন প্রশ্ন এসছে, প্রশ্নের ধরন কেমন এসছে, সেই সমস্ত বিষয় আলোচনা করব। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখো এবং শোনো, স্কিপ করবে না, তাহলে কিন্তু অনেক কথা তোমাদের বলা হবে না বা শোনা হয়ে যাবে না। তাহলে দেখো, প্রথমেই যে বিষয়টা আমরা তোমাদের আকর্ষণ করতে চাই, দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো যে প্রশ্নের ধরন ব্যাকরণ ভিত্তিক এসছে এবং 95%ই ব্যাকরণ ভিত্তিক। 95% বলছি এই কারণেই, কারণ আর যে 4-5টা প্রশ্ন এসছিল সেই প্রশ্নগুলো ছন্দ অলঙ্কার থেকে এসছে। এবার ছন্দ অলঙ্কার যেহেতু তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, সেই জন্য সেটাকে আমি সিলেবাসের মধ্যেই ধরছি। এবং কিছু প্রশ্ন আমি এমনও শুনেছি যেই প্রশ্নগুলো সিলেবাসের বাইরে এসছে। আমাদের যে পরীক্ষার্থীরা রয়েছে তারা যে স্মরণ থেকে যে সমস্ত প্রশ্নের কথা আমাদের বলেছে, সেখানে একটা মাত্র প্রশ্ন আমি এরকম পেলাম যেটা একেবারেই সিলেবাস বহির্ভূত। তাহলে এবার তোমাদের হয়তো মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে বিহার স্টেট কি পড়াশোনা করে লাভ আছে? তাহলে যদি সিলেবাস থেকেই থাকে তাহলে আমাদের কেন বাইরের থেকে প্রশ্ন এলো? দেখো, এখানে একটা কথা তোমাদের বলে রাখি, এটা স্বাভাবিক যে তোমাদের আশাহত হয়েছে, তোমরা অনেকেই, তোমাদের অনেক বিরক্তির কারণ হয়েছে যারা পরীক্ষা দিয়েছো মূলত। এবার যারা পরীক্ষা দাওনি তারা এই আজকের পরীক্ষা থেকে শিখবে, শিক্ষা নেবে, এবং যারা পরীক্ষা দিয়েছো তারা পরবর্তীতে যে পরীক্ষাগুলো হবে সেখানেও কিন্তু তোমরা সেই আজকের পরীক্ষার থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে আমরা সেইভাবেই প্রস্তুতি নেব। ঠিক আছে, আমাদের ব্যাচ শুরুও হয়ে যাবে এই জুন বা জুলাইয়ের মধ্যেই আমরা নতুন ব্যাচ শুরু করব। তোমরা আগ্রহীরা যদি চাও আমার সাথে যোগাযোগ করতে পারো। তাহলে বিষয়টা হচ্ছে যে এই বিহার স্টেট পরীক্ষাতে যেরকম ধরনের প্রেস ছিল, যেভাবে আমরা প্রস্তুতি নিয়েছিলাম, একটা সিলেবাস আমাদের সামনে ছিল, সেই সিলেবাস বহির্ভূত প্রশ্নই বলা যেতে পারে, কারণ ব্যাকরণের ওখানে কোনো চিহ্ন ছিল না। তবুও আমাদের 95% প্রশ্ন কিন্তু এখান থেকে এসছে। তাহলে দেখো, প্রশ্নের ধরনগুলো আমরা দেখে নিই এবং প্রশ্নের ধরনগুলো দেখতে দেখতে আমরা যাই যে কী ধরনের প্রশ্ন এখান থেকে আসছে। সন্ধি সম্পর্কিত প্রশ্ন। এবার সন্ধি সম্পর্কিত প্রশ্নের মধ্যে দেখো, প্রশ্ন কিন্তু জয়ভাত। আমাদের যে পড়াশোনার ধরন, ঠিক আছে, আমরা যে সমস্ত ধরনের পড়াশোনা করে থাকি অবশ্যই যে সমস্ত ব্যাকরণগুলো আমরা জানি সেই ব্যাকরণ থেকে প্রশ্ন এসছে, কিন্তু সেটা তো ন্যায্য নয়, তাই না? কারণ একটা সিলেবাস আমাদের সামনে আছে, সেই সিলেবাস থেকে একটা প্রশ্ন অন্তত দেওয়া হবে না, এটা কী ধরনের পরীক্ষা হতে পারে? তাহলে সিলেবাসটা কেন প্রকাশ করা বা সিলেবাস ধরনের তাহলে পরিষ্কার করে বলেই নেওয়া যেতে পারে যে নবম দশমের এই কোনো সিলেবাস নেই, নবম দশমের ব্যাকরণ ভিত্তিক প্রশ্ন হবে এবং 11-12 সিলেবাস আছে। দেখো, 11-12 যারা অ্যাপ্লাই করেছো তারা যখন পরীক্ষা দিতে যাবে তখন কিন্তু সেখান থেকে কিন্তু সিলেবাসের প্রশ্ন আসবে। তোমরা কিন্তু এমনটা ভেবো না কখনোই, যারা 11-12 পরীক্ষা দিতে যাবে, যেটা 10 থেকে 18 তারিখের মধ্যে হবে জুনের। এবার সেটা কিন্তু অবশ্যই তোমাদের এটা মাথায় রাখা দরকার যে আমাদের কিন্তু এই 9-10-এ যেহেতু ব্যাকরণ ভিত্তিক প্রশ্ন এসছে, তোমরা যদি এটা ভুল করে যাও যে 11-12-এও এই ব্যাকরণ ভিত্তিক প্রশ্ন আসবে, তাহলে কিন্তু একদম ভুল ভাবছো। কারণ 11-12-এ কিন্তু দেখা যায়, যদি এরকম হয় যে দেখা গেলো শুধুমাত্র 11-12-এ টেক্সচুয়াল প্রশ্ন এলো, ব্যাকরণ প্রশ্ন এলো 2-1টা, এটার উল্টোও হতে পারে, আবার 50-50ও হতে পারে। ঠিক আছে, সেখানে কিন্তু শুধুমাত্র ব্যাকরণ হবে না, এটা কিন্তু বারবার করে বলছি। আর এখানে আশাহত হওয়ারও কিছু নেই, কারণ এর আগের বার স্টেটে যে পরীক্ষা হয়েছিল সেখানে ব্যাকরণ এই সিলেবাস থেকে প্রশ্ন এসেছিল, ব্যাকরণ 2-1টা এসেছিল। তার মানে কি, জিগজ্যাগ করে দেওয়া হচ্ছে। পরের বার যখন স্টেট হবে তখন দেখা গেল যে 50-50 করে দেওয়া হলো। ঠিক আছে, সিলেবাস থেকে 50% প্রশ্ন এলো, ব্যাকরণ থেকে 50% প্রশ্ন এলো। আমরা সেভাবেই প্রস্তুতি নেব, যেহেতু আমরা দেখলাম, শিখলাম। ঠিক আছে, আমরা প্রস্তুতির জায়গাটা আমরা ব্যাকরণের দিকেও ঢালবো, এবার বেশি জোর দেব। তাহলে দেখো, বিবেকানন্দের সন্ধি বিচ্ছেদ, বিবেক যোগ আনন্দ, হিমালয়ের সন্ধি বিচ্ছেদ, হিম যোগ আলয়, এগুলো একেবারেই সহজ একবার প্রশ্ন। অতএব কোন ধরনের সন্ধি? এবার যারা আমাকে প্রশ্ন বলেছে তাদের প্রশ্নের ধরনের মধ্যে কোনো যদি ভুল থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, এবং তোমাদের যদি কোনো স্মরণে প্রশ্ন থেকে থাকে যারা পরীক্ষা দিয়েছো তারাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে এই প্রশ্নগুলো তার এসেছিল। ঠিক আছে, সব তো আর মনে রাখা সম্ভব নয়। তাহলে তোমরা কিন্তু জানাবে, বাদবাকি যারা ইউটিউব দেখবে, এই ভিডিওটি দেখবে, তারা কিন্তু উপকৃত হবে। তোমরা অবশ্যই সহযোগিতা করবে। এবং দেখো, অতএব কোন ধরনের সন্ধি, সেখানে আমি এই সন্ধি বিচ্ছেদটাও করে রেখেছি, অত যোগ এ বিসর্গ সন্ধি। ঠিক আছে, গবাক্ষ সন্ধি বিচ্ছেদ, গো যোগ অক্ষ নিপাতনে সিদ্ধ সন্ধি। জানি না প্রশ্নটা কিভাবে এসছে, আমি যতটুকু জানলাম যে এই সন্ধি বিচ্ছেদ টাইপেরই প্রশ্ন এসছে, কোথাও হয়তো ভুল হতে পারে। বাগদেবী সন্ধি, বাগ যোগ দেবী। এবার সন্ধির সংজ্ঞা দিয়েছে, নিচে কয়েকটা সংজ্ঞা দিয়ে দেওয়া আছে, কোনটা সন্ধির সংজ্ঞা সেটা নির্বাচন করতে হবে, সেটা আর এখানে দেওয়া হয়নি। এবার 7 নম্বর প্রশ্নে চলে যাই, যেখানে ধ্বনি ও বর্ণ সম্পর্কিত প্রশ্ন দেওয়া হয়েছে।
ব্যাকরণিক ভিত্তিক সব। শীষ ধ্বনির উদাহরণ দাও। এবার এই চারটা শীষ ধ্বনি, এই চারটা শব্দের মধ্যে বর্ণের মধ্যে কোনটা অপশানে ছিল সেটা আমরা স্পষ্ট করে পাইনি, সেই জন্য আমরা এখানে শীষ ধ্বনির যে বর্ণগুলো আছে সেখানে দেওয়া আছে। মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। নিচের কোনটি ঘৃষ্টে ধ্বনি? ঘৃষ্টে ধ্বনি হচ্ছে চ, ছ, বর্গীয় জ, ঝ। এবার কোনটা অপশানে ছিল সেই অপশান অনুযায়ী এখানে টিকটা হবে। ঠিক আছে। নিচের কোনটি ঘোষ বর্ণ বা নাদ বর্ণ? এভাবে প্রশ্নটা এসেছিল। এবং বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ হচ্ছে আমাদের ঘোষ বর্ণ বলা হয়। এবং সেখানে আমরা যতটুকু আমি শুনলাম আমার ছাত্রছাত্রীদের কাছ থেকে, যে বর্গীয় জ অপশানে ছিল, যদি বর্গীয় জ অপশানে থেকে থাকে তাহলে বর্গীয় জ ঘোষ বর্ণ হবে। ঠিক আছে। আ যে ধরনের স্বরধ্বনি? কেন্দ্রীয় স্বরধ্বনি। পরের প্রশ্নে চলে যাচ্ছি, 12 নম্বর প্রশ্ন। ই এবং উ যে ধরনের স্বরধ্বনি? মৌলিক স্বরধ্বনি। এ যে ধরনের স্বরধ্বনি? সম্মুখ স্বরধ্বনি। বীজ থেকে বিচি যে ধরনের ধ্বনি পরিবর্তন? অঘোষী ভবন। এটা অনেকেই ভুল করেছো তোমরা, এটা হচ্ছে অঘোষী ভবন হবে। ঠিক আছে। সমীভবনের অপর নাম সমীকরণ। দেখো সমীভবন দিয়ে দুটো তিনটে প্রশ্ন এসছে। সমীভবনের অপর নাম আমরা সমীকরণ জেনে গেলাম। স্বরভক্তির অপর নাম বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম হয়ে গেল। যার অপর নাম ব্যঞ্জন সংগতি। প্রশ্নটা সহজে এইভাবে এসছে কিনা আমার ঠিক স্পষ্ট আমি বলতে পারবো না, কিন্তু এরকম ধরনের একটা প্রশ্ন এসছে এবং সেটারও উত্তর এই সমীভবনই হবে। ঠিক আছে। গল্প থেকে গপ্প যে ধরনের ধ্বনি পরিবর্তন? পরাগত সমীভবন। দেখো সমীভবন সম্পর্কিত 3টে প্রশ্ন কিন্তু আমরা পেলাম। ঠিক আছে। এবার দেখো প্রত্যয়, লিঙ্গ, বচন, কারক সম্পর্কিত প্রশ্নগুলো এক জায়গায় রাখা হয়েছে, যেখানে 19 নম্বর প্রশ্ন এসছে, লিঙ্গ পুরুষ বচন ভেদে যে পদের কোনো পরিবর্তন হয় না। অব্যয়। প্রত্যয় কয় প্রকার? 2। কৃৎ বা ধাতু প্রত্যয়, তদ্ধিত বা শব্দ প্রত্যয়। ঠিক আছে। বিদেশি উপসর্গ সম্পর্কিত একটা প্রশ্ন এসছে, সেটা শুধু এতটুকু আমরা জানতে পারলাম যে বিদেশি উপসর্গ সম্পর্কিত একটা প্রশ্ন এসছে। বচন কয় প্রকার? বচন 2 প্রকার, এক বচন এবং 2 বচন, এখানে সেই জন্য আমি উল্লেখ করিনি। ছাত্র শব্দের বহু বচন হলো। দেখো ছাত্র শব্দের বহু বচনের মধ্যে অপশন ছিল ছাত্ররা, ছাত্রদের, আরও হয়তো বিভিন্ন ধরনের শব্দ থাকতে পারে, কিন্তু ছাত্র শব্দের বহু বচন হবে ছাত্ররা। ঠিক আছে। 24 নম্বর প্রশ্নটা দেখো, আমারে কিনিয়া লহ। আমারে নিচে দাগ আছে, নিম্ন রেখাঙ্কিত পদটি যে কারক। অর্থাৎ আমারে কাকে কিনিয়া লহ? আমাকে। কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়? তাহলে উত্তর হবে কর্মকারক। ঠিক আছে। 25 নম্বর প্রশ্ন দেখো, কারকের সংজ্ঞা দিয়েছে, সন্ধির সংজ্ঞা যেমন দিয়েছে কারকের সংজ্ঞাও দিয়েছে সেইভাবে। বিভক্তি কয় প্রকার? বিভক্তি 2 প্রকার। এটা অনেকেই একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে প্রশ্নটাতে, অনেকেই ভুল উত্তর দিয়ে এসছে। এটা দুটি হবে, শব্দ এবং ধাতু বিভক্তি। ঠিক আছে। সরল বাক্য দিয়ে একটা প্রশ্ন এসছে, যেই প্রশ্নটা কী ধরনের প্রশ্ন এসছে সেটা ঠিক মানে আমরা জানতে পারিনি। আর জনক লিঙ্গ পরিবর্তন, জনক শব্দের। ঠিক আছে। এবার জনক শব্দের লিঙ্গ পরিবর্তনের মধ্যে অপশন আমি যেটা শুনলাম সেটা জনকী বলে একটা অপশন ছিল। এটা কনফিউশন করার জন্য তোমাদেরকে দেওয়া হয়েছে জনক। এবার এটা কিন্তু জননী হবে। ঠিক আছে। 29 নম্বর প্রশ্ন দেখো, ছন্দ অলঙ্কার ভিত্তিক প্রশ্ন। এবার এই ছন্দ অলঙ্কার ভিত্তিক প্রশ্ন এসছে বলেই আমি 95% বলেছি, কারণ ছন্দ অলঙ্কারটা তোমাদের সিলেবাসের মধ্যে আছে। এবং মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কয় শুনে পুণ্যবান। এই পংক্তিতে যে অলঙ্কার হয়েছে সেটা হচ্ছে অনুপ্রাস। কেন অনুপ্রাস? কারণ পংক্তির শেষে এই আন এবং আন এই দুটো মিল হয়েছে বলে অনুপ্রাস হয়েছে, অন্তনুপ্রাস অ্যাকচুয়ালি। ঠিক আছে। এইবার অনুপ্রাস যে ধরনের অলঙ্কার? অনুপ্রাস হচ্ছে শব্দালঙ্কার। এবার অক্ষরবৃত্ত ছন্দ সম্পর্কিত একটা প্রশ্ন এসছে, যেটা আমরা জানতে পারিনি। ছড়ার ছন্দের অপর নাম কি? ছড়ার ছন্দের অপর নাম দলবৃত্ত হতে পারে, বলবৃত্ত হতে পারে, শাখাঘাত প্রধান ছন্দ হতে পারে, প্রস্বর হতে পারে। ঠিক আছে। এবার যেটা অপশনে আছে সেটাই হবে। এবার এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, শব্দার্থ ভিত্তিক প্রশ্ন আমরা দেখে নিই, যেখানে কন্যা শব্দের সমার্থক শব্দ সুতা, এটা তোমাদের অপশনের মধ্যে ছিল, সেই জন্য সুতা হবে, কারণ কন্যা শব্দের প্রচুর সমার্থক শব্দ রয়েছে, যেখানে আমি জানতে পারলাম যে অপশনের মধ্যে সুতা রয়েছে। এবার শিষ্য শব্দের বিপরীত শব্দ কি? ঠিক আছে। শিষ্য শব্দের এই প্রশ্নটা অনেকেই তাড়াহুড়োতে ভুল করে দিয়ে এসছে। শিষ্য শব্দের বিপরীত শব্দ হবে গুরু। ঠিক আছে। এইবার প্রভু শব্দের বিপরীত শব্দ হবে একইভাবে ভৃত্য বা ভক্ত। ঠিক আছে। এবার কোনটা অপশনে ছিল সেটা আমার ঠিক জানা নেই বলে আমি জাস্ট এখানে উত্তরটাকে দিয়ে রেখেছি। এবার মহাদেবের সমার্থক শব্দ আমি বুঝতে পারলাম না অপশনের মধ্যে কি আছে, কারণ তাড়াহুড়োর মধ্যে সবকিছু কথাবার্তা হয়েছে। এবার এই মহাদেবের সমার্থক শব্দ অনেকেই হতে পারে। এবার অপশনে কি আছে সেটা যদি তোমরা কেউ জেনে থাকো, যারা পরীক্ষা দিয়েছো, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে অপশন কি ছিল। ঠিক আছে। আমি অবশ্যই কমেন্টে তোমাদের পিন করে রাখবো, তোমরা দেখতে পাবে। যার দ্বিতীয় নেই, এক কথায় প্রকাশ। এবার এটা যে অ্যাকচুয়ালি কীভাবে এসছে প্রশ্নটা সেটাও আমার ঠিক জানা নেই। বিহার করে যে,
এখানে অপশনগুলো ঠিকঠাক জানা নেই বলে এই উত্তরটাকে আমি ঠিকঠাকভাবে এখানে দিতে পারি। ঠিক আছে, তোমাদের জানা থাকলে অবশ্যই তোমরা অপশনগুলোকে কিন্তু কমেন্টে আমাকে জানাবে। 39 নম্বর প্রশ্ন, মেয়ে শব্দের বিপরীত শব্দ। আমি একটু আগেই যেটা কমিউনিটি পোস্ট তোমাদের করেছিলাম এবং তোমরা অনেকেই কমেন্ট করে আমাকে জানিয়েছো যে স্যার এই প্রশ্নগুলো কেন এরকম হলো, কী ব্যাপার। দেখো, এই ধরনের শব্দগুলো, এই প্রশ্নগুলো দিয়ে দেওয়ার অর্থই হচ্ছে প্রহসন। কোনো বাঙালি যা বাংলা নিয়ে পড়েছে এমন কোনো ছাত্রছাত্রী মেয়ে শব্দের বিপরীত শব্দ জানবে না, এটা তো কখনো হতে পারে না। ঠিক আছে, তা এই ধরনের প্রশ্নগুলো দেখে আমরা বুঝতে পারছি যে প্রশ্নের লেভেলটা কি হয়েছে এবং কি চাইছে কর্তৃপক্ষ, সেটা আমাদের কাছে পরিষ্কার। এবার বিষয়টা হচ্ছে সেখানেও আশাহত হওয়ার কোনো কিছু নেই। আমারও খুব বিরক্ত বোধ হচ্ছে, সেই জন্য আমি এখানে প্রশ্নটার উত্তরটা লিখতেও আমার মনে হচ্ছে সম্মানে পাচ্ছে এরকম একটা। তো যাই হোক, এবার সারমেয় শব্দের অর্থ, কুকুর বিড়াল অনেক কিছুই ছিল হয়তো, এবার এটা সারমেয় শব্দের অর্থ কুকুর। ঠিক আছে, জঙ্গম শব্দের অর্থ নিয়ে তোমাদের মধ্যে অনেকেরই একটা প্রশ্ন ছিল, জিজ্ঞাসা ছিল। দেখো, জঙ্গম শব্দের অর্থ হচ্ছে গতিশীল বা চলমান। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই চলন্ত শব্দের সঙ্গে আমরা জঙ্গম শব্দটাকে ব্যবহার করতে পারি। এটা অ্যাকচুয়ালি শৈব সম্প্রদায় যারা শিবকে মানেন, সেই শিব সম্প্রদায়ের একটা পরম্পরা হিসেবে যুক্ত, এবং শিবলিঙ্গকে সেই পরম্পরা অনুযায়ী পূজা করা হয়, এবং সেই অর্থেই জঙ্গম শব্দটা এসছে। এবং কিভাবে তোমাদের শব্দটার মানেটা এই অপশনের মধ্যে ছিল সেটা আমার জানা নেই বলে আমি এখানে শব্দটার অর্থটাকে এইভাবে রেখেছি। তোমরা যদি পারো অবশ্যই কমেন্টে আমাকে জানাও। পাদ্য শব্দের অর্থ কি? পাদ্য শব্দের অর্থ হচ্ছে পা ধোয়ার জল। এটা তোমাদের অপশনের মধ্যে ছিল এবং এটা সঠিক উত্তর। তোমরা যারা পা ধোয়ার জল করেছো তারা সঠিক উত্তর দিয়েছো। ঠিক আছে, 43 নম্বর প্রশ্ন দেখো, অন্যান্যর মধ্যে যে ইয়েটা, কর্ম প্রবচনীয় এর অপর নাম কি? এই প্রশ্নটা আমার খুব পছন্দের, কিন্তু যেহেতু ব্যাকরণ ভিত্তিক, ব্যাকরণের কোনো নাম নিশানা আমাদের সিলেবাসে নেই, সেই জন্য সেই প্রত্যেকটাই কিছু করার নেই। কর্মপ্রবচনীয় এর অপর নাম হচ্ছে অনুসর্গ, অর্থাৎ অনুসর্গকে কর্মপ্রবচনীয় বলা হয়, আবার পরসর্গও বলা হয়। ঠিক আছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। উপভাষা কয়টি? ননসেন্স টাইপের প্রশ্ন, সেটা আমরা সবাই জানি, 5টি। মান্যচলিত উপভাষার উদাহরণ নিচের কোনটি? এবার রাঢ়ী উপভাষা হচ্ছে আমাদের সাহিত্যিক উপভাষা বলা হয়, এবং মান্যচলিত বাংলাও বলা হয় রাঢ়ী উপভাষাকে। ঠিক আছে, যেন অপশনে যেহেতু রাঢ়ী ছিল, সেটা এই রাঢ়ী উপভাষাই এটা হবে। এইবার দেখো, ওডিবিএল গ্রন্থটি কার লেখা? আমি এটা সাহিত্যের ইতিহাস যখন পড়াচ্ছিলাম তখন আমি বারবার করে এসএসসি ক্লাস যখন বিশেষত করাচ্ছিলাম তখন এই বইটির কথা বারবার করে উল্লেখ করেছিলাম, এবং এই বইটির এই প্রশ্নটা কিন্তু আমাদের বিহার স্টেটে চলে এসেছে। এটা কিন্তু এই আমাদের সিলেবাস বহির্ভূত প্রশ্ন। ঠিক আছে, ওডিবিএল এর কোনো জায়গায় নেই, কোনো সিলেবাসের কোনো কিছুই নেই, এটা সিলেবাস বহির্ভূত প্রশ্ন। এবং এটা হচ্ছে সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের একটি ভাষাতাত্ত্বিক গবেষণার বই, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এর সম্পূর্ণ নাম বইটার। ঠিক আছে, যার লেখক হচ্ছে সুনীতিকুমার চট্টোপাধ্যায়, এবং ইনি কিন্তু তোমাদের অপশানে ছিল, এবং সুনীতিকুমার চট্টোপাধ্যায় যারা টিক করেছে তারা সঠিক উত্তর দিয়েছে। ঠিক আছে, 47 নম্বর প্রশ্ন দেখো, এটাও সিলেবাস বহির্ভূত, আমি লিখেই রেখেছি। শব্দতত্ত্ব গ্রন্থটি লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের 1909 খ্রিস্টাব্দে লিখেছিলেন, এবং এই প্রশ্নটাও কিন্তু তোমাদের সিলেবাসের বাইরে থেকে প্রশ্নটা এসছে। তাহলে দেখো যে সিলেবাস আমাদের সামনে আছে, কিন্তু সিলেবাসের বাইরেই আমাদের সম্পূর্ণ পরীক্ষাটা দিতে হয়েছে, এবং এর মধ্য দিয়ে জানি না কর্তৃপক্ষ কি বিচার করবে, এবং পরবর্তীতে এটা নিয়ে কোনো রকম কোনো কথাবার্তা হবে কিনা সেটাও আমার জানা নেই। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা অ্যাকচুয়ালি বিহার যে স্টেট যেভাবে পরীক্ষা নেয় এবং যেভাবে শিক্ষক নিয়োগ হয় তাদের, ঠিক আছে, আমার এটা খুবই ব্যথার একটা জায়গা যে এইভাবে বিহার স্টেটের কাছে বা বিহার কর্তৃপক্ষের কাছে এটা আশা করা যায়নি। ঠিক আছে, এটা আমি ব্যক্তিগতভাবেই বলবো, কারণ যে সরকার তাদের গোটা বাজেটের 18% শিক্ষার ক্ষেত্রে খরচ করেন, তারা যেভাবে একেবারেই সঠিক পদ্ধতিতে এই বিহার স্টেট বিপিএসসি নিয়ে এসছেন, এত টিচারকে, লাখ লাখ টিচারকে তারা জায়গা দিয়েছেন, চাকরি দিয়েছেন, সেখানে এই রকম ধরনের প্রশ্ন সত্যি হতাশাজনক। কিন্তু তবুও আমি বলবো যে হতাশ হয়েও না। ঠিক আছে, হতাশ হওয়ার মধ্য দিয়ে কোনো কিছু লাভবান হবে না তোমরা। এগিয়ে যাওয়াটাই যেহেতু জীবন, সেই জন্য আমাদের এইভাবেই চলতে হবে। দেখো, 48 নম্বর প্রশ্ন, অকর্মক ক্রিয়ার উদাহরণ। যেখানে তোমাদের অপশনগুলো ছিল মা শিশুকে হাসাচ্ছে বা এরকম টাইপের, বা কেউ শিক্ষক ছাত্রকে পড়াচ্ছে এরকম টাইপের প্রশ্ন ছিল, শিশু হাসে এরকম টাইপেরও ছিল, কিন্তু এখানে হবে শিশু হাসে। কেন? কারণ যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না তাকে বলে অকর্মক্রিয়া, এবং সকর্মক্রিয়া কি? যে ক্রিয়ার কর্ম থাকে তাকে বলে সকর্মক্রিয়া। শিশু হাসে, এই হাসে শব্দের কোনো কর্ম নেই। দেখো, শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, ঠিক আছে, এবার তার একটা কিন্তু পড়াচ্ছেনের মধ্যে কাকে পড়াচ্ছেন? ছাত্রকে পড়াচ্ছেন। মা শিশুকে
চাঁদ দেখাচ্ছেন বা মা শিশুকে খাওয়াচ্ছেন, হাসাচ্ছেন, যাই হোক না কেন তার একটা কর্ম রয়েছে নির্দিষ্ট, ঠিক আছে? কিন্তু শিশু হাসে, এর কিন্তু এই হাসে কর্মের এই ক্রিয়ার কিন্তু কোনো কর্ম নেই, সেই জন্য একে অকর্মক ক্রিয়ার উদাহরণ হিসেবে ধরতে হবে। স্টেশন থেকে স্টেশন কোন ধরনের ধ্বনি পরিবর্তন? আদি স্বরাগম, কারণ স্টেশন তার মধ্যে এই রস্যইটা আগে এসে বসে গেছে, সেই জন্য এটা ধ্বনি পরিবর্তন হিসেবে, যেহেতু স্বরবর্ণ ই আগে এসছে সেই জন্য আদি স্বরাগম। শিবের বাদ্যযন্ত্র, আমি জানি না যে অপশনের মধ্যে কি ছিল, আমি এরকম ডমরু একটা পেলাম, এটাই স্বাভাবিকভাবে আমরা জানি ডমরু শব্দটাই বা শিবের বাদ্যযন্ত্র। আমি এরপরেও আরও যদি কোনো অপশন থেকে থাকে বা কিছু একটা, তাহলে সেটা আমাকে একটু পৌরাণিক বইপত্র ঘাঁটতে হবে, শিবের বাদ্যযন্ত্রের নাম হিসেবে অন্য কোনো কিছু থাকতে পারে, ঠিক আছে? দিনের শেষের ভাগকে কি বলা হয়? এটা আমরা সকলেই জানি, গোধূলি, এবং অর্ধজেতের প্রতীক চিহ্ন হলো কমা। এবার এই প্রশ্নটা নিয়েও আমার একটা সন্দেহ রয়েছে, কারণ অর্ধচ্ছেদ বলতে আমরা ছন্দের দিক থেকেও কিন্তু বুঝি, ঠিক আছে? এবার ছন্দের দিক থেকে যদি আমরা অর্ধচ্ছেদ প্রতীক ধরি তাহলে পরে সেখানে ড্যাশ হতে পারে, কিন্তু তোমাদের অপশানে ড্যাশ, কমা, সেমিকোলন, পূর্ণচ্ছেদ এগুলো ছিল বলে আমি কমাটাকে এখানে আপাতত তর্কের খাতিরে ধরে নিয়েছি, এর বাইরেও হতে পারে। তাহলে তোমাদের সামনে যে 52টা প্রশ্ন রাখা হলো, যার মধ্যে 3-4টা প্রশ্ন আমি বুঝতেই পারিনি, বা তারাও বলতে হয়তো স্মরণে তাদের নেই যে কী ধরনের প্রশ্নটা এসছে। আমি মোটামুটি একটা তোমাদের সামনে রাখার চেষ্টা করলাম যে এই ধরনের প্রশ্নগুলো এসছে। এর বাইরেও যদি তোমাদের মনে পড়ে থাকে, বা যারা পরীক্ষা দিয়েছো তাদের যদি মনে পড়ে থাকে যে তোমরা এই এখানে যে প্রশ্নগুলো নেই তার বাইরে যদি প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাবে, যাতে সকলের উপকার হয়। আমরা তোমাদের জন্য বলে রাখি যে আমরা আগামী জুনের 15 তারিখ থেকে বিহার স্টেটের ইন্ট্রো ক্লাসটা শুরু করব, এবং জুলাইয়ের 1 তারিখ থেকে পুরোপুরি দমে ক্লাস শুরু হয়ে যাবে, এবং আমরা এখান থেকে শিক্ষা নিয়ে আমরা এইভাবেই কিন্তু পরের বার বিহার স্টেটের জন্য এগোবো। তোমরা যদি চাও নিচে এই স্ক্রল করা নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, এবং অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের একটা জায়গায় পৌঁছানোর, এবং আমাদের লক্ষ্যই থাকবে তাই। তাহলে আজকে আশা করছি যে তোমরা আশাহত হবে না, আমি বারবার করে বলছি আশাহত একদম হবে না, আমাদের আগামীর অনেক পথ পড়ে আছে, তার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে, এবং চেষ্টা চালিয়ে যাও, এইভাবেই আমরা নিজেদের মতো করে প্রস্তুতি নেব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে দাও, এবং আমাদের সাবস্ক্রাইব বটনে কিন্তু ক্লিক করতে একদম ভুলবে না, এবং তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গেও ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তারা আশাহত না হয়, এবং এই ভিডিও থেকে কিছু পরিমাণে হলেও যাতে উপকৃত হয় তারা। তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে এরকমই আলোচনা নিয়ে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, পড়াশোনায় থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।